সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন হোল্ড দ্য ফ্রন্ট পেজ এই অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকবো আমি রিয়াদ হাসান। সুপ্রিয় দর্শক, আপনারা যেসব ঘটনা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যায় দেশে অথবা প্রবাসে, সেসব বিষয়গুলো কীভাবে জানতে পারেন? নিশ্চয়ই পত্রিকার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে অথবা টেলিভিশনের মাধ্যমে। কিন্তু যে ঘটনাগুলো আপনারা দেখেন বা শোনেন, তার কতটা আপনারা বিশ্বাস করেন, তার কতটা আপনারা চিন্তা করেন যে এই ঘটনার নেপথ্যে আরও অনেক কিছু হয়তো থাকতে পারে। সুতরাং সেখানেই একটা প্রশ্ন তৈরি হয়, প্রশ্নের জন্ম হয়। সুতরাং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের মনের কথাগুলো কিন্তু ব্যক্ত করতে পারবেন। আর সেজন্যই সবসময় যারা বিশেষজ্ঞ অতিথি আছে, শুধু অতিথিদের কথাই নয়, অতিথিদের কথাগুলো আপনারা শুনবেন, পাশাপাশি আপনারাও ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপ থেকে এবং স্কাই 780 এই নাম্বারে, এবং স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি আমাদের অনুষ্ঠানে কথা বলতে পারবেন, আমাদের অতিথিদের কাছেও প্রশ্ন করতে পারেন। আমি প্রথমে আজকের অনুষ্ঠানের অতিথিদের সাথে পরিচিত হয়ে নেব। আমার সাথে আছেন তিনজন অতিথি, যারা তিনজনই বিশিষ্ট রাজনীতিবিদ, তিন দলের। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি অ্যাডভোকেট AVM রিয়াজুল কবির কাউসার, সদস্য কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ। জনক কাছে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি। আমার সাথে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আমার সাথে আছেন রেজাউল ইসলাম ভুইয়া, অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টি। তিনজনই রাজনীতিবিদ। আমি তিনজনের সাথে আমি কথা বলবো, কিন্তু তার আগে আমরা যেসব পত্রিকায়, বাংলাদেশ এবং লন্ডনে কয়েকটি পত্রিকায় যে শিরোনাম বের হয়েছে, কয়েকটি আমি পড়বার চেষ্টা করব, তারপর আমি আপনাদের কাছে আলোচনায় আসব। আমি একটু পত্রিকায় যেতে চাই। বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পত্রিকা বের হয়, কিন্তু সবগুলো হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। আমি জানি না আপনাদেরকে কটি পত্রিকা দেখাতে পারবো, তারপর চেষ্টা করব কয়েকটি পত্রিকা দেখানোর জন্য। আমরা চলে যাচ্ছি প্রথমে প্রথম আলোর কাছে। প্রথম আলো পত্রিকা শিরোনাম করেছে, নোয়াখালীতে 2 মাসে 14 জনের মৃত্যু ডায়রিয়াতে। এরপরে হচ্ছে মাইকিং করেও টিকা দেওয়ার লোক পাওয়া যাচ্ছিল না, অর্থমন্ত্রী বলেছেন বাজেট পেশ করবার পরে। রপ্তানিতে আবারও বড় প্রবৃদ্ধি। এরপরে হচ্ছে রাজনীতিবিদেরা আর ফেসবুকে বিশেষ সুবিধা পাবেন না, এগুলো বিদেশি সংবাদ। এরপরে চলে যাচ্ছি ইত্তেফাক পত্রিকায়। ইত্তেফাক দেখিয়েছে যে জীবন জীবিকা রক্ষার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর, রোগী ভাগিয়ে নেওয়া হয় এমপির ক্লিনিকে। আচ্ছা, বাজেট নিয়ে আলোচনা। এরপরে নয়াদিগন্ত পত্রিকা হেডলাইন করেছে তারা করোনার বৃত্ত ভাঙার স্বপ্ন। এরপরে গতানুগতিক বাজেট, অর্থনীতিবিদরা বলেছেন, ডক্টর আব্দুল মজিদ, কিছুটা বাস্তবসম্মত অনিশ্চয়তাও রয়েছে। আরেকজন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর, তিনি বলেছেন। এরপরে আমরা লন্ডনের কয়েকটি পত্রিকা দেখবার চেষ্টা করব। বাংলা পোস্ট ইউকে, যেখানে তারা করেছে লন্ডনকে নিয়ে, তারা শিরোনাম করেছে লন্ডনে খাটের নিচে 5 মিলিয়ন পাউন্ড, বিয়ে করলেন প্রধানমন্ত্রী, করোনায় তৃতীয় ঢেউ নিয়েও আগাম সতর্কতা। এরপর ইউকের আরেকটি পত্রিকা আমরা দেখতে চাই, জনমত, যারা লিখেছে করোনা মহামারী শুরুর পর প্রথম মৃত্যুহীন একদিন, তৃতীয় ঢেউয়ের মুখে কি এখন খুলবে ব্রিটেন? এরপরে বাংলা সংলাপ ইউকে, ব্রিটেনের সবুজ তালিকা থেকে পর্তুগাল বাদ, ভারতীয় রূপ এখন যুক্তরাজ্যে প্রভাবশালী স্ট্রেন, সংক্রমণের হার 79%। এরপরে দেশ পত্রিকা ইউকে, তারা লিখেছে মিডল ইস্ট মনিটরের অনুসন্ধান প্রতিবেদন, ইসরায়েলের অর্থ পান ব্রিটিশ মন্ত্রীরা, 50 লাখ পাউন্ড উদ্ধার। এরপর আরেকটি ইংরেজি পত্রিকা আমরা বাংলাদেশ থেকে, দ্য ডেইলি স্টার, তারা লিখেছে মানি ইজ নো প্রবলেম, গিভিং ইজ, একটি অ্যালাস চিহ্ন, একটা এই শিরোনাম দিয়ে তারা
শিরোনাম করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা বেশ কয়েকটি পত্রিকার শিরোনাম দেখতে পেলেন। নিশ্চয়ই এর ভিতরে আরও বেশ কিছু বিষয় রয়েছে, কিন্তু সব কিছু ছাপিয়ে আমরা দেখতে পেয়েছি যে মূলত বাংলাদেশে বাজেট ঘোষণা করা হয়েছে এবং সেই বাজেটকে ঘিরে বেশ কিছু পক্ষে এবং বিপক্ষে মতামত সবসময় থাকে, এবং এই বাজেটকে নিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক বেশি আগ্রহ থাকে সাধারণ মানুষের ভিতরে, যে কোন বিষয়গুলোর দাম কমলো, কোনটির দাম বাড়লো, এইসব বিষয় নিয়ে, কোনগুলো অপরিবর্তিত থাকছে, ব্যক্তি আয় করমুক্ত সীমা কতটা ছাড়িয়ে যাচ্ছে কিনা, অথবা কমানো হয়েছে কিনা, অথবা বাড়ানো হয়েছে কিনা, এসব বিষয় নিয়ে মূলত হেডলাইনগুলো সাজানো হয়েছিল। তো আজকে আমরা সরাসরি, যেহেতু আমাদের তিনজন রাজনীতিবিদ আমাদের সাথে আছেন, আমি প্রথমেই চলে যাব ABM রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে, যে আপনারা বলতে চাচ্ছেন যে এই বাজেট যা পেশ করা হয়েছে সেই বাজেট জনকল্যাণমুখী বাজেট, কিন্তু অন্যান্য বিরোধী দল যারা, যেমন এখানে বিএনপি আছে এবং জাতীয় পার্টি রয়েছে, তারা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তাদের দলীয় পক্ষ থেকে কিন্তু বাজেট এর প্রতিক্রিয়া তারা জানিয়েছে, এবং তারা বলতে চাচ্ছে যে এটি অবাস্তবসম্মত এবং এটি কখনোই তার যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে গত বছরও পারেনি এবং এবারও পারবে না। অন্যদিকে আরেকটি কথা বলা হচ্ছে যে এটি আসলে গরিবকে টেনে উপরে তোলার কোনো বাজেট এবার হয়নি। আপনি যদি আপনার মূল্যায়নটা বলতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সহ আলোচকদেরকে। দেশে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, বাংলাভাষী ভাই বোনেরা, ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, সারা বিশ্বে একটা বৈশ্বিক বিপর্যয় চলছে, কোভিড-19। আমরা প্রায় ২য় বর্ষে পা দিয়েছি। বাংলাদেশেও দ্বিতীয়, ঠিক একই সময়ে একটা বড় চ্যালেঞ্জ দিয়ে কিন্তু ইতিহাসে বড় বাজেট, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৭৮৬ কোটি টাকা দিয়ে সেই বাংলাদেশে ৫০ বছর পূর্তিতে আজকে সেটি ৬,৬১ কোটি টাকার বাজেট। আপনি নিজেই বলেছেন যে কে কিভাবে দেখছে। এখন আমরা গতবার করোনাময় কালেও গত জুন মাসে যে বাজেট দেওয়া হয়েছিল, সেই বাজেট কোনো কাটছাঁট করা হয়নি। সকল প্রকল্পেই বরাদ্দ বাড়ানো হয়েছিল। তারপর একটি বছর চলে গেল, আমরা একটা সাউন্ড হচ্ছে কি? জি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। একটা সাউন্ড পাচ্ছি। দেখুন, তারপর একটি বছর চলে গেছে। বিশ্বের অনেক ধনী রাষ্ট্র আমরা কিন্তু বেশি বরাদ্দ রেখে বাজেটটি করা হয়েছে, এবং আমরা যদি বলতে চাই এই বাজেটে আমরা এই বিদেশের উপর নির্ভর করি নাই। আমরা লক্ষ্য করে দেখবেন ৩,৩৮১ কোটি টাকার মধ্যে প্রায় ৬০ ভাগ টাকা কিন্তু স্থানীয়ভাবে আমাদের সংগ্রহ করা যাচ্ছে। আমরা জনগণের কাছ থেকে এই টাকাটা পাচ্ছি, যে টাকা দিয়ে দেশের উন্নয়ন হচ্ছে। আপনি জানেন, আমাদের 10টি প্রায় মেগা প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টগুলি ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার, এবং এই করোনাময় কালেও এই প্রজেক্টগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে আগামী ১ বছরে এই প্রজেক্টগুলি শেষ হতে পারে, চালু হতে পারে। পাশাপাশি দেখেন, বাজেট সবার। প্রথম আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা নিজের জীবনকে বাজে রেখে এই দেশটি স্বাধীন করেছিল, জননেত্রী শেখ হাসিনা তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন জন্ম মৃত্যুর পর। পাশাপাশি ৩,০০০ টাকা থেকে তারা যে বরাদ্দ ছিল, সেই বরাদ্দ ১২,০০০ টাকা ছিল,
এই বাজেটে সেটা 20,000 টাকা করা হয়েছে। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা জানে তারা শেষ জীবনে সচ্ছলভাবে চলা করতে পারেন। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের গ্রামের ইতিমধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধার উত্তরসূরিদের ভাতা, প্রত্যেকটি ভাতার সংখ্যা এবং পরিবার বাড়ানো হয়েছে। সবচেয়ে বড় কথা, আপনি নিজেও বিদেশে আছেন। আমরা বাংলাদেশের যে চিত্রটি প্রত্যাশা করি, এখানে নীলুফার চৌধুরী মনি উপস্থিত আছেন, তারা যে জিনিসটি স্বপ্নে দেখেন যে দেশে একটি মহামারী হবে, দুর্যোগ হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, এদেশের মানুষ হাজার হাজার মানুষ মারা যাবে, না খেয়ে মারা যাবে। দেখুন এই 1 বছর আগেও কিন্তু তারা অনেক ভবিষ্যৎবাণী করেছিল। আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশে করোনায় মৃত্যুর হারও কম, সংক্রমণের হারও কম। যারা মৃত্যু হয়েছে এটা আকাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত নয়, তারপরও হয়েছে। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ রুটি এবং রুজির সংগ্রামকে কিন্তু ধরে রাখতে পেরেছে। এই করোনাময় কালে কোথাও খাদ্যের অভাব দেখা দিয়েছে এটা কেউ বলতে পারবে না, না খেয়ে একটি লোক মারা গেছে এটা বলতে পারবে না। জি জনাব কাউসার, আমি আপনার কাছে পরের ধাপে আমি আসবো। জনাব কাউসার, আমি একটু নীলুফার চৌধুরী মনি আপার কাছে একটু আসতে চাই। নীলুফার চৌধুরী মনি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এবং জনাব কাউসার যেটি বলতে চাচ্ছেন যে, এবং একই সাথে কিন্তু জনাব ওবায়দুল কাদের তিনি কিন্তু একই কথাই বলেছেন যে আপনারা সব সময় বাজেট যখনই পেশ হয়, এ পর্যন্ত যতগুলো বাজেট পেশ হয়েছে, পেশ করার পরবর্তী সময় আপনাদের দলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়, প্রতিক্রিয়া দেওয়া হয়, সে প্রতিক্রিয়া কখনো ইতিবাচক কোনো কিছু দেওয়া হয় না। এর কারণটাকে যদি একটু বলতেন নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, আমার ইউরোপের যত ভাই বোন আছেন, যারা সামনে আছেন টেলিভিশনের, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখে বিরোধী দল, প্রকৃত বিরোধী দল বলা হয় বিএনপি কে, সবাই বলেন, ইভেন আজকে যে সংসদে বিরোধী দল তারাও তাই বলেন, রাজপথের বিরোধী দল। বিরোধী দল মানেই হচ্ছে ছায়া সরকার। ছায়া সরকার মানেই সরকারকে সচেতনতা বাড়ানোর জন্য। যদি এই দেশের সরকার একচেটিয়া সরকার, সে অপরা সরকার, তারপরেও সরকারে তো আছে, ওই চেয়ারটাই বসেছে। সেই চেয়ারটার সম্মান হিসেবে আমরা বলতে চাই যে কথাটা, সেটা হলো যে আমরা শুধু সমালোচনার জন্য সমালোচনা করি না। বাংলাদেশে 18-20 কোটি মানুষ যারা আছেন, তাদের ভাগ্য উন্নয়নের জন্য তাদের পালসে হাত দিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। যেমন সমস্ত বিশ্ব যখন করোনা চরম ভাবে আক্রান্ত, এটাকে একটা ওয়ার বলা হয়, ওয়ার বলা হয়, যে এটা 3য় বিশ্বযুদ্ধ বা একটা এক্সেপশনাল বিশ্বযুদ্ধ। পৃথিবীর সমস্ত মানুষ যেটাকে সাফার করছে, ফেস করছে, সেই জায়গায় কেন গত বছর, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, গত বছর তারা 5,80,000 কোটি টাকার বাজেট পেশ করেছে। করোনার মধ্যে এই বছর তারা 6 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছে। আমি জানি না যে এই উপরে থাকার টেন্ডেন্সি একটা নিম্ন মধ্যবিত্ত দেশে, যে দেশের 42% মানুষ এই মুহূর্তে দরিদ্র সীমার নিচে বসবাস করছে, তাকে আমি মধ্যম আয়ের দেশ বললাম। গত সংসদে, 10ম জাতীয় সংসদে আজকের যে অর্থমন্ত্রী সেদিন পরিকল্পনা মন্ত্রী ছিল, 4টা বছর শুধু বলেছে মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, সবশেষে বলেছে থুক্কু। তার এই থুক্কু বলার জন্য কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় নাই। এটা কোনো খেলা না যে আমি একা দুকা খেললাম আর থুক্কু বললাম শেষ হয়ে গেল। আজকে স্বাধীনতার 50 বছরে আওয়ামী লীগ গভর্নমেন্ট এমন একটা বাজেট দিল যার 1/3 বেশি হলো ঘাটতি বা বৈদেশিক অভ্যন্তরীণ সোর্স থেকে ঋণের মাধ্যমে পূরণ করতে হবে, যেটা 35.56%। এই যে ঋণ করে আমি ঘি খাবো, এই ঘি খাওয়ার জন্য যে সরকার, তার নাম হচ্ছে কায়সার ভাইদের আওয়ামী লীগের সরকার। বিএনপি অতীতে এই দেশে বৈদেশিক ঋণের নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করেছে, আর এই সরকার শুধু বৈদেশিক ঋণের মধ্যেই ঢুকে নাই। আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে বাংলাদেশে, সে হাজার হাজার টাকা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করছে, আর ওনারা বলছে দুধের সাগরে বাংলাদেশ ভাসছে।
10 বছর যাবত 12 বছর যাবত পদ্মা সেতু নিয়ে যে খেলা খেলছে, যে অনৈতিকতা, যে নোংরামো, যেটা বলেছিল গতবার যে 18 সালের মধ্যে এই পদ্মা সেতুর উপর দিয়ে হেঁটে তারা নির্বাচনে যাবে, তারা ইলেকশন করবে জনগণকে। এখনো শুনি 22-এও এটা শেষ হবে না। বুঝেন 10,000 কোটি টাকা থেকে লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে তাদের রাতের চুরি চামারি, তাদের ব্যক্তিগত প্রণোদনার জন্য। আজকে এই বাজেটের মধ্যে আমি আপনাকে প্রমাণ যদি দেই, 123 প্রণোদনা বাজেটের মধ্যে মাত্র 7টা প্রণোদনাই হচ্ছে ফেয়ার, আর সব হচ্ছে লোন। বাকি সবগুলা লোনের গাঁজাখুরি বাজেট। জি 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 আপা, আপনার কথাটা একটু আটকে আটকে যাচ্ছে। আমি আপনার কাছে বিরতির পরে আবারও বিরতির পরে আবারও আসবো। আমি একটু রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই যে আপনারা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু বাজেটের একটা প্রতিক্রিয়া আপনারা দিয়েছেন, এবং সেই প্রতিক্রিয়া আপনারাও কিন্তু বলেছেন যে এই যে এটা লাইনটা শেষ করে দেই। বাজেট হচ্ছে একটা বছরের আয় ব্যয়ের একটা হিসাব। যদি আমার এই টাকা হয় তাহলে আমি কার্পেট কিনবো, যদি এই টাকা হয় তাহলে আমি টেলিভিশন ফ্রিজ কিনবো, টাকা না হলে কিনবো না। এটাই হচ্ছে এক বছরের অ্যাপ্রক্সিমেট একটা হিসাব। উনারা প্রত্যেকবার জাতির সঙ্গে এক ধরনের ফাজলামো করে, এটা একটা দুষ্টামি করা, এটা একটা শুভঙ্করের ফাঁকিবাজ। জি, শুভঙ্করের ফাঁকি। আমি এই জায়গাটাতে আপনাকে একটু থামাচ্ছি। শুভঙ্করের ফাঁকি কিনা সেটা নিশ্চয়ই রেজাউল কবির কাউসারের তিনি বলবেন। আমি একটু অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। আপনারাও কিন্তু এই বাজেটকে কিন্তু আসলে সমর্থন করে আসলে আপনাদের প্রতিক্রিয়ায় কিন্তু বক্তব্য দেওয়া হয়নি, এবং কোন কোন জায়গাটাতে আপনারা মনে করছেন যে এই বাজেট আসলে কোনো নতুনত্ব নেই এবং এই বাজেট কখনোই জনকল্যাণমুখী নয়, কি কি কারণে আপনারা মনে করছেন? যে আপনি একটু আনমিউট করে কথা বলতে, আপনারটা মিউট করা আছে। আপনাদের কাছ থেকে করা না, ওনার কাছ থেকে। জি, এবার ঠিক আছে? না, হয়নি এখনো। শুনতে পাচ্ছি না এখনো? হয়নি। জি, আমার কাছে মনে হয় যে আপনি একটু আনমিউট করুন এবং আমরা বিরতি নিয়ে আসি। বিরতির পরে আমরা সরাসরি আপনার কাছে ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন হোল্ড দ্য ফ্রন্ট পেজ। এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দিন লন্ডন সময় সন্ধে 6টায় এবং বাংলাদেশ সময় রাত 11। অনেক দর্শক এবং দর্শকরা অপেক্ষা করছেন। আমরা সেই ফোন কলগুলো আমরা বিরতির পরে নেবার চেষ্টা করব। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি হোল্ড দ্য ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। এনটিভি ইউরোপ থেকে সরাসরি এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্কাই 780, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশে সময় রাত 11টায় এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। আপনারা অনলাইনে দেখে নিতে পারেন। আর বলেছিলাম যে আমাদের সাথে আমাদের দর্শক যারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন, তারা স্ক্রিনে দেখানো যে নাম্বার, সেই নাম্বারে আপনারা সরাসরি কল দিয়ে আমাদের অতিথিদের সাথে এবং আমার সাথে কথা বলতে পারেন। আমি আলোচনায় ছিলাম এবং আমি কথা বলছিলাম নীলুফার চৌধুরী মনির সাথে। আমি জানি না রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার ঠিক আছে কিনা এখন? জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। যে আমি বলেছিলাম, আমি যে প্রশ্ন করেছিলাম আপনাকে যে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কিন্তু আপনারাও বলেছেন যে এই বাজেট কখনো জনকল্যাণমুখী নয় এবং এই বাজেট কখনো বাস্তবায়নযোগ্য নয়। তাহলে বাজেটের এই বিষয়গুলোর সাথে আপনারা কেন দ্বিমত পোষণ করছেন? এটা কি শুধু বিরোধী দলে আছেন বলেই আপনারা বিরোধিতা করছেন, নাকি আসলেই বাজেটে কোনো ভালো দিক নেই? বাজেট, আপনাকে ধন্যবাদ এবং দুই সহ-আলোচককে ধন্যবাদ। মূলত বাজেট ভালো মন্দ দুইটা মিলেই হয়। আপনি জানবেন যে চলতি অর্থ বছরের যে বাজেট চলতেছে সেটা 5,80,000 কোটি টাকার বাজেট ছিল, এবং আগামী অর্থ বছরের জন্য মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রণয়ন করেছেন সেটা 6,03,000 টাকার উপরে বাজেট প্রণয়ন করেছে। আমরা যে কথাটি বলেছি আমাদের পক্ষ থেকে, যে বাজেটটা একটা গতানুগতিক এবং এই বাজেটটা বাস্তবায়ন করা কঠিন হবে, কারণ এটা ঘাটতি বাজেট। এখানে ঘাটতির পরিমাণ হলো 2,14,000 কোটি টাকার পরিমাণ। এত বিশাল যে ঘাটতি, এই ঘাটতি অতীতে আমরা দেখেছি যে এই ঘাটতি পূরণ করা আমাদের জন্য খুব
কঠিন হচ্ছে। আপনি যে কথা বলছেন কোন খাতে বাজেট করা হবে না, আপনি যদি স্বাস্থ্য খাতের কথা বলেন এই কোভিড কে কেন্দ্র করে, এখানে দ্বিতীয় ঢেউয়ের কথা কিন্তু অর্থমন্ত্রী পুরা বাজেট বক্তৃতার মধ্যে মাত্র একবার বলেছেন। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস উনি আনেনি না। আর স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দর পরিমাণও কিন্তু খুব বেশি একটা বরাদ্দ করা হয় নাই। 32,731 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আর 10,000 কোটি টাকা থুক বরাদ্দ করা হয়েছে। আমরা জানি যে 10,000 কোটি টাকা কিন্তু চলতি অর্থ বছরও স্বাস্থ্য খাতে থুক বরাদ্দ করা হয়েছিল। এই 10,000 কোটি টাকা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করতে পারে নাই। একটা কলার দাম 2,000 টাকা ধরেও কিন্তু তারা 10,000 কোটি টাকার এই টাকা থুক বরাদ্দ তারা মানে এটা খরচ করতে পারে নাই। এবং আপনি যে জিনিসটা দেখবেন সেটা হলো যে টিকার যে ব্যাপারটা আছে, বলা হয়েছে প্রতি মাসে 25 লক্ষ টিকা দেওয়া হবে। আপনি দেখবেন 25 লক্ষ করে যদি মাসে টিকা দেয় তাহলে 4 বছর সময় লাগবে আমাদের এই করোনাকে টিকা সম্পূর্ণ করতে। 80% লোকের, মাত্র 12 কোটি লোক। এখন 4 বছর কি আমরা করোনার মধ্যে থাকবো? আমাদেরকে আরো কি 4টা বাজেট এই করোনার মধ্যে আসবে? আমাদের অর্থনৈতিক অবস্থা, দেশের অবস্থা এবং বৈশ্বিকভাবে আমরা কিন্তু করোনাতে বিপর্যস্ত অবস্থায় আছি। শুধু বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বেই এর বিপর্যয়ের মধ্যে কাটাচ্ছে। সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সহ অপর জিনিসগুলোতে যে দিচ্ছে খারাপ দিক, আমি সবগুলোকে বলবো না, কিন্তু কিছু কিছু সাইড যদি আপনি দেখেন, সামাজিক নিরাপত্তার যে ব্যাপারটা আছে সেখানে কোনো প্রকার মানে বরাদ্দ ওইভাবে বাড়ানো হয় নাই। তার বাইরে আপনি যদি দেখেন তাহলে আমরা দেখবো যে গত পরিসংখ্যান রিপোর্ট অনুসারে বাংলাদেশে 3 কোটির মতো প্রায় গরিব লোক ছিল। তার পরবর্তী ব্র্যাক ইনস্টিটিউট সহ পিপিপি সহ অন্যান্য সংস্থার রিপোর্টে আরো প্রায় 2,45,000 লক্ষ মানুষ গরিবের খাতায় আসছে। সেই হিসেবে 6 কোটির উপরে প্রায় 6.5 কোটি মানুষ গরিবে আসছে, নতুন গরিব। এই যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে গরিবের দিকে নেমে গেল, এই খাতে কিন্তু বাজেটে কিছু বলা হয় নাই। তাহলে আমরা কি বলতে পারি না যে এই বাজেটটা অবাস্তব? যেখানে 6 কোটি মানুষের কি হবে সেটার কোনো ব্যবস্থা নাই, সেটার কোনো বরাদ্দ নাই, তাহলে এইটাকে অবাস্তব বলাটা কি অযৌক্তিক হবে? এর বাইরেও বাজেটে খারাপ দিক, সবগুলা খারাপ দিক এরকম বলার কোনো সুযোগ নেই। অনেকগুলা ভালো দিক আছে। এখানে ব্যবসায়ীদেরকে কর্পোরেট, বিশেষ করে কর্পোরেট ব্যবসায়ী শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করা অথবা শেয়ার বাজারের বাইরে যারা আছে তাদেরকেও কিন্তু ঋণের ক্ষেত্রে একটা বিরাট সুবিধা দেওয়া হয়েছে, কর্পোরেট ঋণ বিশেষ করে। এবং ব্যক্তিগতভাবে মহিলা উদ্যোক্তাদেরকে 70 লক্ষ টাকা পর্যন্ত তাদের টার্নওভারের কোনো জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনার কাছে আমি আসতে চাই যে আপনি যে বলছিলেন যে ব্যবসায়ীদের যে আপনি প্রণোদনা বলেছেন, ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার কথা বলেছেন, এটা আপনি ইতিবাচক হিসেবে দেখছেন। পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করা হয়নি, এটা অর্থনীতিবিদরা বলছেন। এই ব্যাপারে আপনি কতটা একমত? এই ব্যাপারে আমি শতভাগ একমত। কোনো স্বার্থ বিবেচনা করা হয় না এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রণোদনার দ্বারে কাছে যেতে পারে নাই। সেই কারণে আমরা এই বাজেটকে কল্পনা প্রসূত বাজেট বলছি এবং ঘাটতি বাজেট বলছি। যে জিনিসটা মানে আমাদের নেতাও বলেছে গতকালকে বাজেট প্রতিক্রিয়ার মধ্যে, আমাদের চেয়ারম্যান জনাব জিএম কাদের উনিও বলেছেন। তার বাইরে আমরা দেখলাম যে পোশাক শিল্পের যে আমাদের অর্থনীতির একটা বিরাট অবদান রাখছে, সেখানে আমরা অতিরিক্ত 1% প্রণোদনার যে ব্যবস্থাটা ওনার করেছে, এটাকে আমরা স্বাগত জানাই। এটা আমাদের যেহেতু রপ্তানির একটা বিরাট আয় সেখান থেকে আসে, বৈদেশিক মুদ্রা উপার্জনের এখন মানে অন্যতম প্রধান খাত, সেখানে প্রণোদনা ছিল। তারপর অতিরিক্ত আরো 1% প্রণোদনাকে আমি মনে করি যে একটা ভালো করছে। জি, ভালো। আমি রিয়াজুল কবির কাউসার আপনার কাছে আসতে চাই। যে কথাটি মনিয়াপা এবং রেজাউল ভাই দুজনেই বললেন, দুজনের কথার ভিতরে একটা সিমিলারিটি আছে, সেটা হচ্ছে যে বাজেট বাস্তবসম্মত নয়। সেটি মনিয়াপা পুরোপুরি এটাকে বলছেন যে এই বাজেট একেবারে কল্পনাপ্রসূত, আর ওনারা জাতীয় পার্টির পক্ষ থেকে কল্পনাপ্রসূত বলছেন, তবে কিছু কিছু বিষয় ভালো আছে। আপনি বিষয়গুলো আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমরা যারা এখানে আলোচনা করছি, একজন সংসদের বিরোধী দল, একজন রাজপথের বিরোধী দলের পক্ষে কথা বলছেন। জি, আমরা যখন কথা বলছি, এই কথা বলার আগে বাংলাদেশে এবং বিদেশে প্রায় অনেকেই আমাদের বাজেট পেশের চিত্রটাই ওনারা দেখে ফেলেছেন।
পুঙ্খানুপুঙ্খানুভাবে। নির্ভরমণি কথা বলতেই পারেন, কিন্তু আমরা তথ্যগুলিকে যদি বিকৃতভাবে উপস্থাপন করি, এটা কিন্তু দর্শকরা ভালোভাবে নেবে না, আমরা যে দলে থাকি, যে অবস্থানে থাকি না কেন। দেখুন, এই বাজেটের 84% টাকা নিজস্ব অর্থায়ন থেকে হচ্ছে, 16% টাকা হচ্ছে বিদেশি ঋণ। দেখুন, এই ঋণটা তো হঠাৎ করে কমানো যাচ্ছে না, কেন আপনি জানেন আগে বিভিন্ন প্রজেক্ট হতো বাংলাদেশে 100% বৈদেশিক ঋণের উপর। এখন বাংলাদেশের যে কোনো প্রজেক্ট হোক 40% বিদেশি ঋণ, 60% আমাদের অর্থায়ন হয়ে থাকে, অর্থাৎ আস্তে আস্তে জিনিসটা কমে আসছে। দেখুন, আমরা গর্ব করি কি স্বাধীনতার 50 বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা 12 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। উনি যখন বাজেট করতে চান তখন কিন্তু কোন বিদেশি রাষ্ট্রের কাছে ফোন করেন না যে আপনারা আমাদেরকে কত টাকা দেবেন, সেই টাকা দেওয়ার পর চিন্তা ভাবনা করে আমরা বাজেট আকার নির্ধারণ করব। আপনি তো জানেন 1975 সালের 15 আগস্ট যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল স্বৈরাচার এবং সামরিক সরকার, তারা বাজেটের আগে আপনাদের মনে আছে কিনা, প্যারিসে একটা প্যারিস কনসর্টিয়াম বৈঠক হতো, সেখান থেকে তুলে ধরা হতো বাংলাদেশ মঙ্গার দেশ, ঝড় তোফানের দেশ, আমাদের যত নেগেটিভ চিত্র আছে সেখানে তুলে ধরা হতো। এইসব কারণে আমাদের টাকা দরকার, ওই টাকা বরাদ্দের পর আমাদের বাজেটের আকার নির্ধারিত হতো। ইদানিং লক্ষ্য করে দেখেন, এই যে 6,03,381 কোটি টাকার বাজেট, এর মধ্যে 3,79,00,000 কোটি টাকা কিন্তু আমাদের রাজস্ব আয় থেকে হচ্ছে। এই যে জনগণের সম্পৃক্ততায় আমাদের স্থানীয় আয় কিন্তু বেড়েছে, আমাদের ব্যবসার প্রবৃদ্ধি বেড়েছে। হ্যাঁ, রেজল ভাই একটা কথা বলেছেন, গার্মেন্টস সেক্টর, হয়তো কালকে দেখেছেন, আমরা কিন্তু বাংলাদেশে এখন 2য় স্থান অধিকার করেছি। এই গার্মেন্টস সেক্টরে আমরা অর্জন করতে পেরেছি। এটা নিশ্চয় জানেন, বাংলাদেশে 17 কোটি লোক, প্রায় 100 কোটি লোক বিদেশে, বিশ্বের বিভিন্ন দেশে থাকেন। কেউ বড় চাকরি করেন, ব্যবসা করেন, অনেকে অনেক পেশায় আছেন। তো লক্ষ্য করে দেখবেন আমাদের $46.5 বিলিয়ন আমরা ইতিমধ্যে আনতে পেরেছি। এর একটা কারণ হলো কি জানেন, আগে এই টাকাগুলি অবৈধভাবে আসতো, অবৈধ পন্থায় আসতো, হাতে হাতে আসতো, বেআইনি ভাবে আসতো। সরকার 2% প্রণোদনা ঘোষণা করেছেন, অর্থাৎ যে টাকা পাবে 2% সেটা পাবে। এখন $100 থেকে যত কম ডলারই হোক, তারা কিন্তু ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। দেশের বিভিন্ন জায়গায় ব্যাংক সহ, মানিগ্রাম সহ বিভিন্ন অর্থনৈতিক সংস্থার মাধ্যমে এই টাকাগুলি আসে। হ্যাঁ, দেখুন এবার বাংলাদেশের চিত্র, আমরা গত 1 বছরে কি করতে পেরেছি করোনাময় কালে। হ্যাঁ, এই 10,000 কোটি টাকা যেটা বললেন, দেখুন এটা কিন্তু একটা থুক বরাদ্দ রাখা হয়েছে যখন যেখানে প্রয়োজন। এটা কিন্তু কলা কিনার টাকা না। আমাদের কথা হলো এদেশের মানুষের টিকার জন্য যেখানে যে অবস্থা যত লাগে, যেহেতু আমরা বাংলাদেশে বিনা পয়সায় টিকাটা দিচ্ছি, এই টাকাটা আমরা আনবো, এটা থুক বরাদ্দ রাখা হয়েছে। এটা যদি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সঠিক সময়ে টিকাটা আনতে পেরেছিলেন। ভারতের করোনা পরিস্থিতি হওয়ার কারণে আমরা যথাসময় সেটা পাইনি। এখনো বাংলাদেশে প্রায় 1 লক্ষ লোককে, আপনারা তো জানেন যে টিকাটা আমাদের এসেছে সেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের দেওয়া হবে এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে করা হবে। হ্যাঁ, আমি আরেকটাবার বলতেছিলাম, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এক সময় আমাদের দেশের বিভিন্ন কিছু জেলাকে মঙ্গার জেলা বলা হতো, এখন কিন্তু মঙ্গা সেসব জেলাতে আর নেই। দেখুন, এই সর্বশেষ আমাদের মাথাপিছু আয় হয়েছে $2271। এটা তো আমাদের সূচক না, এটা বাইরে থেকে শুরু হয়েছে। পাশাপাশি আমাদের গড় আয়ও কিন্তু 72 বছরে পা দিয়েছে। অর্থাৎ আমাদের যে ন্যূনতম চাহিদাগুলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলোর ব্যাপকতা হতে কিন্তু আমাদের সচেতনতা বেড়েছে, স্বাস্থ্য সচেতনতা বেড়েছে, আয়ু বেড়েছে এবং
আমাদের আয়ও বেড়েছে। জি, স্বাধীনতার পরে বাংলাদেশের যে অবস্থান, সেই তলাবিহীন ঝুড়িও অনেক সময় বলা হতো, এবং বিভিন্ন দেশের কাছে বাংলাদেশ একটি মঙ্গার দেশ এরকম নামে পরিচিত করানো হতো, এবং সেই জায়গা থেকে অনেক উত্তরণ ঘটেছে, এবং মধ্যমায়ের দেশে এবং উন্নয়নশীল দেশের কাতারে এখন বাংলাদেশে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে নীলুফার চৌধুরী মনি এবং রেজাউল ইসলাম ভুঁইয়া, আপনাদের দুজনের কাছে আমি আসবো। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। বিজ্ঞাপন বিরতি শেষ হওয়া পর্যন্ত নিশ্চয়ই আমার সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি হোল্ড দ্য ফ্রন্ট পেজ এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপ থেকে এবং স্কাই 780 এই নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা আলোচনায় ছিলাম এবিএম রিয়াজুল কবির কাউসার ভাইয়ের কাছে। আমি চলে আসতে চাই নীলুফার চৌধুরী মনি আপনার কাছে। জনাব কাউসার যেটি বলছিলেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে অনেক পট পরিবর্তনের পরে বাংলাদেশ কিন্তু আসলে সেই জায়গাটাতে আর নেই। বাংলাদেশ কিন্তু এখন অনেক উন্নতি করছে এবং সেটি কিন্তু বিশ্বে অলরেডি স্বীকৃত। তাহলে শুধুমাত্র আপনারা বলবার জন্য বা বিরোধিতা করবার জন্যই আপনারা সবসময় কথাগুলো বলেন, এবং 10,000 কোটি টাকার একটি প্রসঙ্গ তিনি তুলেছেন, এবং পাশাপাশি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব তিনি বলেছেন যে করোনার যেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটি পূরণ করতে 4 বছর সময় লাগতে পারে। আপনার মতামত, এবং এটি কিন্তু শেষ পার্ট। জি ধন্যবাদ। আমি বলবো যে জাতীয় পার্টি বলেছে, আমি তার সাথে যে এটা শুধুমাত্র সরকারি দলের কাইসার ভাই এতক্ষণ অনেক দেশ অমুক দেশ কাইসার ভাই লজ্জা আসা হলে এটা 74 কাইসার ভাই খুব সহজে ভুলে গেছে যে বাসন্তীতে যারা করে থাকতো এটা ভুলে গেছে। 74-এর যেটা দেখে হেনরি কিসিঞ্জার বলছিল তলাবিহীন শেখ মুজিবুর রহমান সাহেব দেখুন পরবর্তীতে কিন্তু বেরিয়ে আসছিল বাসন্তীর বিষয়ে প্রশাসন ছিল এই ধরনের কথা বলে তাদের উদ্দেশ্যে আমি শুধু এইটুকু বলতে চাই, প্লিজ আমাকে একটু বলার সুযোগ দিন। উনি একটা জায়গায় বলেছেন, উনি একটা জায়গায় একটা কথা বলছে আল্লাহর অশেষ রহমত। এই জন্য আপনার ধন্যবাদ আপনাকে। এই যে আল্লাহর অশেষ রহমত বললেন, এই আল্লাহর অশেষ রহমতে বাংলার অবস্থা ছিলেন 5 বছরই এই দেশ চরম ভাবে দেউলিয়া হয়ে যাওয়ার কথা ছিল। কেন হয় নাই জানেন? কেন এত তাফালিং করছেন আপনারা জানেন? কেন? ওই বিদেশি রেমিটেন্স যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথমে বিদেশের জন্য উন্মুক্ত করেছিল বাংলাদেশের এই গরিব মানুষদেরকে বিদেশে কাজ করার জন্য। আপনি আজকে এত তাফালিং দেখেন কিসের জন্য জানেন? ওই গার্মেন্টস যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে ভিত্তিটা লাগিয়ে গেছিল সেই ভিত্তি, সেই মধুটা এখনো আপনারা খাচ্ছেন। এত তাফালিং করছেন কোথায় আপনি বলেন? আপনি তো এমন সরকার, আপনি তো নারী বান্ধবী না। আপনি বলেন তো সমস্ত বাজেটের মধ্যে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে আপনার নারী বান্ধব কতটা বাজেট দেন, যেখানে বাংলাদেশে 51 থেকে 52% থাকে। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী এবং শিশু মন্ত্রণালয় করেছেন, আপনারা কতটা নেগলেক্ট ভাবে সেটাকে আপনারা দেখেন। আপনারা তো ওই যুব ক্রীড়া মন্ত্রণালয় শুধুমাত্র আপনারা খেলাধুলার ওইখানে কিছু ধান্দা করার জন্য আপনারা ওইটা করেন, ওইখানে আপনারা কতটা দেখভাল করেন? একটা ক্রিকেট দিয়ে আপনারা যে অবস্থাটা করেন অপরাজনীতি পাপনদের দিয়ে, সেইখানে কি আপনি বলেন যে বাংলাদেশে এত সোনা থাকার পরও আপনারা কি সেইভাবে টেক কেয়ার করতে পেরেছেন, সেইভাবে দেখভাল করতে পেরেছেন? পারেন নাই। ওই যে যেটা জাতীয় পার্টির নেতা বলেছেন যে আপনারা 10,000 কোটি টাকা, আমি ওইটা বলবো না। শুধু আপনি কি জানেন কাছে আপনি খুব কাছে, সুপ্রিম কোর্ট থেকে সচিবালয় খুব দূরে না। প্রত্যেক বছর মে জুন যে অবস্থাটা হয় কেনার কাটার করা যায় ওই সরকারি কারখানাগুলোতে, দেখেন মানুষ আজকে 6 টুকরা 7 টুকরা করে জানেন। আপনি বটি কিনেন 10,000 টাকা, সেই বটিটা একটা ব্যবস্থা করতে, যে কারণে এখন বটি দিয়েই পুরুষটা 6 টুকরা 7 টুকরা 10 টুকরা টাকা আপনাদের বেগম পাড়া, শেখ পাড়া, তারপরে কি বলে সাহেব পাড়া করার জন্য এটার কোনো জুড়ি নাই। এই যে থুক বরাদ্দের কথা বললেন, থুক বরাদ্দটা তো আপনি আওয়ামী
আওয়ামী লীগ সরকারি পুরাটাই থুক বরাদ্দ। এই পুরাটাই থুক বরাদ্দের মধ্যে আপনার কি মনে করে, আপনি খোঁজ নিয়ে দেখেন এক নেকে যখন 100 কোটি 50 কোটি টাকার একটা প্ল্যান যায়, তখন যে এক নেকের চিফ উনি ঝিল দিয়ে ছুড়ে ফেলে নিয়ে আসেন, নিয়ে আসেন, বাড়াইতে আপনারা 10,000 কোটিতে 1 লক্ষ কোটিতে ছাড়া যান। এই যে নিত্য তথ্যগুলো আপনারা, আমরা নাকি বিকৃত ভাবে উপস্থাপন করি, আমরা ওই বিকৃত ভাবে উপস্থাপন করি, তাহলে আজকের যে অ্যাঙ্কার তারাও তাহলে বিকৃত ভাবে সেটা বলে। প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে আমি সব ঘটনার কথা বলবো, তারাও তাহলে বিকৃত ভাবে লেখালেখি করে। আপনারা এত এম্বার্গো দেওয়ার পরেও আপনারা কতটা এম্বার্গো দেন, সাংবাদিক বেঁধে আপনারা সাগরে ছুড়ে দিয়েছেন বলে কথা। রোজিনা ইসলামদের এই অবস্থার প্রেক্ষাপটে কি করতে হয়, আপনি কিভাবে তারা আচরণ হয় দেখেছেন, বা আপনারা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন, কি জানেন যে সরকারি হিসাব মতে করোনা আগে 3,34,60,00,000 লোক দরিদ্র সীমার নিচে চলে গেছে। ব্রাগের জরিপে 21-এর মানুষ সীমায়, জনসংখ্যার মোট 35% আজকে দরিদ্র সীমায় দেশের প্রতি পেল। আর বেকার তো প্রথম ধাক্কায় 42% হয়ে গেছে, দ্বিতীয়বার দেখা যাচ্ছে আজকে হিসাব যদি করেন 50 ছাড়িয়ে গেছে। আপনারা এই নারী বান্ধবের কথা বললাম, 19% গার্মেন্টস শ্রমিক ম্যাক্সিমাম যারা নারী আজকে বেকার হয়ে পড়ে, এবং 50 উদ্যোক্তা, যে নারী উদ্যোক্তার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন যে নারী এবং পুরুষের যদি অর্থনৈতিক চাও, নারী এবং পুরুষকে জি নীলুফার চৌধুরী মনি, আমরা আমাদের অনুষ্ঠানের জি নীলুফার চৌধুরী মনি, আমাদের অনুষ্ঠানের টাইমের স্বল্পতা রয়েছে জি। আমি একটু শেষ করি, আমাকে একটুখানি আজকে কথা বলছেন আপনি জি, কথাগুলো কেটে আসছে, আসলে আপনার ইন্টারনেটের কানেকশনটা বোধহয় স্টেবল হচ্ছে না। জি জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, যে আপনি কি আসলে মনিয়াপার সাথে একমত কিনা, কি দ্বিমত, যে আসলে পুরো বাজেটে যে মহিলাদের উন্নয়ন এবং তাদের কি অবস্থা, 15 লক্ষ লোকের কি অবস্থা আপনারা করেছেন যে দ্বিতীয় ডোজ টিকা তারা দিতে পারবে না, তারপরে আপনাদের এত বড় বড় কথাটা কিভাবে বলেন আমি জানি না, আমার হিসাব মিলে না। যে হিসাব মিলে না, হিসাব মিলানোর দায়িত্ব তো আপনাদেরই, আসলে আপনারা যারা রাজনীতি করেন, জনগণের জন্য কথা বলেন, আপনাদেরই হিসাবটা মিলাতে হবে। জি রেজাউল ইসলাম ভূঁইয়া। জি, মনিয়াপার সাথে আমি পুরোপুরি একমত না। নারী উদ্যোক্তাদের জন্য কোনো বরাদ্দ বা কোনো দেওয়া হচ্ছে না, এটা পরিপূর্ণভাবে একমত না, কম বেশির ব্যাপার হতে পারে। এই বছর যে জিনিসটা আগামী 14 বছর না, আগামী অর্থ বছরে যেটা নিয়ে এসছে সেটা 70 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনের কর মুক্ত ঘোষণা করে নারী উদ্যোক্তাদেরকে কিন্তু উৎসাহিত করা হয়েছে। নারী উদ্যোক্তা ছাড়াও অনেক খাত আছে যে খাতগুলারে সরকার যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেভাবে মূল্যায়ন করা হয় না। আজকে আমি যে কথাটি আগের আলোচনায় বলেছিলাম যে নিম্ন আয়ের মানুষকে তাদের কর কিন্তু আয় কমেছে, কিন্তু তাদের করের সীমা কমে নাই। এই যে আয় নেই কিন্তু আমার করের সীমাটা নির্ধারণ করা হয়েছে, এটা বাজেটকে মানে কল্পনাপ্রসূত বাজেট হিসেবে আমরা ধরতে পারি না। নতুন গরিবরা বাজেটের মধ্যে আসছে না। করোনার কারণে যে 2,45,00,000 আমরা গরিব, নিম্ন মধ্যবিত্ত গরিবের খাতায় নাম লিখালাম, তাদের বাজেটে তাদের বরাদ্দটা কোথায়, তাদেরকে কি কর্মসংস্থান দেওয়া হবে? যিনি চাকরি হারালো কোভিডের কারণে, যিনি ব্যবসা হারালো কোভিডের কারণে, যার সংসারে হাত পাততে পারছে না, যিনি মানে বয়স্ক ভাতা নিতে পারছে না, যিনি সামাজিক নিরাপত্তার অন্য বেষ্টনী থেকে দাঁড়াতে পারছে না, সেই লোকটার জন্য বাজেটে থাকা দরকার। এই ক্ষেত্রে বাজেটকে আমরা কল্পনাপ্রসূত বাজেট বলেছি, এবং এই বাজেট বাস্তবতার সাথে অনেক জায়গায় মিল থাকলেও অনেক ক্ষেত্রে অমিল লক্ষ্য করা যায়। জি, অনেক ক্ষেত্রে অমিল লক্ষ্য করা যায়। আমাদের সময় স্বল্পতার কারণে জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, আমরা আসলে আপনাকে আর সময় দিতে পারছি না। আমরা একটু কনক্লুশনে যেতে চাই। আমরা অ্যাডভোকেট রিয়াজুল কবির, এবিএম রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে আসতে চাই। আসলে কল্পনা থেকে বের হয়ে বাস্তবতার নিরিখে আসলে ওনারা আলোচনা করতে
পারছেন না বা চিন্তাও করতে পারছেন না। বিশেষ করে আপনি যদি বিরোধী দল যদি জাতীয় পার্টিকে বলেন, জাতীয় পার্টি এবং রাজপথের বিরোধী দল যদি আপনি বিএনপিকে বলেন, তাহলে দুজনের কথা কিন্তু একটা জায়গায় মিল আছে যে এটি কল্পনাপ্রসূত এবং বাস্তবায়নযোগ্য নয়। আর সেই জায়গাতে আপনার উত্তরটা কি হবে ছোট করে যদি বলেন? আপনি প্রথমে বলেছিলেন যে বাজেটের পর এই ধরনের বক্তব্য রাখা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আমরা বাস্তবতার মধ্যে আছি, করতে চাই। আমি সাবেক মহিলা সাংসদের কাছে একটা কথা বলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীদের জন্য যা করেছেন এটা 100 বছর ইতিহাস হয়ে থাকবে। আমি জানি না উনি কি কারণে ওইটা বলার চেষ্টা করেছেন, রাখেননি। আমি ব্যাপক আলোচনায় যাব না আজকে। প্রতিটা স্তরে প্রতিটা স্তরে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে বসানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, আমি সাম্প্রতিক যে বিষয় আসতে চাই, দেখুন কোভিড-19 করোনা আমাদের কিন্তু এটা বিভাগীয় শহর এবং রাজধানীতে এটার সংক্রমণ বেশি, মৃত্যু বেশি, এবং গ্রামে কোনো লোক কিন্তু কাজ হারায়নি। দেখেন আমাদের এই গত মাসে ধান কাটার একটি মৌসুম গিয়েছে, অনেক লোক শেষ করতে হবে, আমরা একদম শেষ প্রান্তে। আমি যেটা বলতে চাই এটা হলো যে আপনারা এই যে 3 কোটি 4.5 কোটি লোককে বেকার বানিয়ে ফেলছেন, এটা ঠিক না, এটা আতঙ্ক সৃষ্টি করা। হ্যাঁ, কিছু লোক কাজ হারিয়েছেন এবং সরকার তাদেরকে প্রণোদনা দিচ্ছেন। দেখুন আমাদের একটা কল সেন্টারে কল দেওয়া হয়েছে, যারা খাবার পাবেন না কল দেবেন, খাবার পাবেন। আপনারা জানেন এই মোবাইলের মাধ্যমে 129 কোটি টাকা বিতরণ করা হয়েছে, এবং আপনারা জানেন এই করোনাময় কালে 70,000 গৃহহীন লোককে গৃহ দেওয়া হয়েছে, এবং আরো 60,000 গৃহ প্রক্রিয়াধীন আছে, যেটা এই মাসের মধ্যে দেওয়া হবে। আমরা বাস্তবতার নিরিখে মানুষের ন্যূনতম প্রয়োজনগুলি মিটাতে চাই। মানুষ এখন স্লোগান চায় না, বক্তব্য চায় না, মানুষ এখন বাস্তবতার সাথে চায়। জননেত্রী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার মানুষকে বাস্তবতা এনেছে এবং বিশ্বে একটি রুট মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, উন্নয়নের রুট মডেল। সারা বিশ্ব জানতে চায় এত কম জায়গায় এত বসতি নিয়ে বাংলাদেশ কিভাবে এগোচ্ছে। এটা হলো শেখ হাসিনার ওনার কাজে এটা প্রমাণিত হয়েছে। হ্যাঁ, আপনার বিরোধিতার কারণে দেখুন 76,000 কোটি টাকার বাজেট, আমরা 6 লাখ কোটিতে এসেছি। এই টাকাগুলির কাজ তো বাংলাদেশে হচ্ছে। আপনারা খুদ বেরার চেষ্টা করেন, সে দাল্লিক কোনো প্রমাণ নেই। আমরা চাই কি বাংলাদেশের মানুষকে আর হেয় করবেন না, আর গরিব কর্মহীন বানাবেন না। সরকার তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছে এবং সেখান থেকেই আমরা একটি উন্নয়নশীল দেশের দিকে পা বাড়াচ্ছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা মনে করি এই করোনাময় কালও এই আগামী 1 জুলাই থেকে এই বাজেটের সফল বাস্তবায়ন হবে, আমাদের সকল মেগা প্রজেক্টগুলো চালু হবে, এই প্রত্যাশা আমরা রাখি। জি, জনাব রেয়াজুল কবির কাউসার, নীলুফার চৌধুরী মনি এবং একই সাথে রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাদের 3 জনকে অশেষ ধন্যবাদ আমাদের এই হোল্ড দ্য ফ্রন্ট পেজ অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও বলতে চাই যে পত্রিকার পাতায় নিশ্চয়ই এই 1 মাসে অর্থাৎ বাজেট পরিপূর্ণ পাশ হওয়া পর্যন্ত কিন্তু সংসদে আলোচনা হবে। সেই আলোচনার ভেতর দিয়ে অনেক কিছু হয়তো বা পরিবর্ধন হতে পারে। সুতরাং সে আলোচনা কতদূর যায় নিশ্চয়ই আগামী সপ্তাহের পত্রিকার পাতায় সেগুলো নিশ্চয়ই আমরা লক্ষ্য করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আবারও আগামী সপ্তাহে দেখা হবে লন্ডন সময় সন্ধ্যে 6টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায় এনটিভি ইউরোপের পর্দায় এবং স্কাই 780 এই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।